নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত। বন্ধুরা, আমি কয়েকদিন আগেও বলেছিলাম যে আমাদের বর্তমানে যিনি সাবেক মুখ্যমন্ত্রী, বলবো উনি রিজাইন দেখ আর না দেখ, ওনাকে আমি সাবেক মুখ্যমন্ত্রী ছাড়া আর কিছু বলবো না, কারণ ওনার দিন শেষ হয়ে গিয়েছে। আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে। এখন কবে উনি গদি ছাড়ছেন সেটাই দেখার বিষয়। যদি না ছাড়েন তাহলে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি কিন্তু ওনাকে খুব সহজে ছেড়ে দেবেন না। যাই হোক, দেখুন, এখন কথা হচ্ছে, আমি বলেছিলাম যে মেন্টালিটি ওনার ঠিক নেই। উনি মেন্টালির দিক থেকে মানে উনি মানসিক দিক থেকে একটু ডিপ্রেশনে ভুগছিলেন বেশ কয়েক মাস ধরে, যখন থেকে তিনি বুঝতে পেরেছেন যে আমাদের পশ্চিমবঙ্গে মানুষ এখন উল্টো পথে হাঁটছে। মানুষ এখন বুঝতে শিখেছে যে এইবার পরিবর্তন দরকার, অতি অবশ্যই পরিবর্তন দরকার। তাই তিনি প্রথম থেকেই, এই ইলেকশন শুরু হওয়ার ঠিক আগে থেকে তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন। তাই আমি বারবার বলেছিলাম উনি মেন্টালি কিন্তু স্টেবল নন। একজন মুখ্যমন্ত্রী হতে গেলে মেন্টালি যে ফিট থাকতে হয় সেই ফিটনেস ওনার মধ্যে নেই। তাই তিনি কি বলছেন, এই যে সাংবাদিক সম্মেলন করেছেন, সাংবাদিক সম্মেলনে একবার ভেবে দেখুন তো, ওই যে একটা ইলেকশন হয়েছে, ইলেকশন কমিশনের সামনে আমাদের রাজ্যের সঙ্গে আরো 5টা রাজ্যে ইলেকশন হয়েছে। কোন রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, কোন রাজ্যে আপনি শুনতে পেয়েছেন যে মুখ্যমন্ত্রী বলল যে আমি এই ইলেকশন মানি না, আমাকে ইচ্ছে করে জোরপূর্বক ভাবে হারানো হয়েছে, আমি এখনো মুখ্যমন্ত্রী আছে, আমি পদত্যাগ করব না? এটা কোনোদিন শুনতে পেরেছেন আপনি? প্রত্যেকটা রাজ্যে দেখুন। আমি তামিলনাড়ুর কথাই যদি বলি, দেখুন, জোসেফ বিজয় তিনি কিন্তু নতুন পার্টি করলেন এই ইলেকশনের আগে। তিনি নতুন মতধারা নিয়ে নতুন পার্টি করলেন, আর সেই পার্টির পর তার, দেখুন, আজকের ডেটে তার ফ্যান ফলোয়িং এবং তার যে পার্টির যে কর্মকর্তারা, তাদের অসীম দক্ষতা, কাজের যে ব্যাপক একটা প্রভাব ফেলেছে, আর সেটা বুঝতে পারলাম রেজাল্টে। আর এইখানে আমরা দেখতে পেলাম যে বিজয়ের মতো নতুন একটা পার্টি তিনি কিন্তু বর্তমানে যে তামিলনাড়ুর একদম সবচাইতে বেশি সিটে জয়ী হয়েছেন। তাই মুখ্যমন্ত্রীর হাকদারও কিন্তু তিনিই থাকেন। তাই একবার কোনো সময় আপনারা শুনতে পাবেন না ওখানকার বর্তমান যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আর কি, বা যিনি আছেন, তিনি বলেছেন এই মমতা ব্যানার্জির মতো কোনো কথা। যাই দেখুন, ওই মেন্টালিটি খারাপ থাকলে বা মানসিক দিক থেকে যদি একজন পাগল হয়, সে যদি মানসিক দিক থেকে ফিট না হন, তাহলে কি ধরনের কথা বলতে হয় সেটা হয়তো মমতা ব্যানার্জিকে দেখে শেখা উচিত। দেখুন, এখন অনেকে বলছে যে পরিবর্তন এইভাবে এত হাওয়া কি করে হলো। দেখুন, 2011 সালে তখন তো কেউ বলেনি যে পরিবর্তনের এই রকম হাওয়া কি করে হলো। আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে আছে, যারা বেশি রাজত্ব করে তাদেরকে তত খুঁজে পাওয়া যায় না। যেমন ধরুন, প্রথমে কংগ্রেস যেভাবে রাজত্ব করে এসেছে, সেই রাজত্ব যখন বামফ্রন্টের আমলে পরিবর্তন হলো, তখন এমন 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 ভাবে পরিবর্তন হলো, দীর্ঘ 34 বছর কংগ্রেসকে আর কিন্তু খুঁজে পাওয়া যায়নি। মাত্র একজন আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যিনি সেই পুরনো থেকে কংগ্রেস চালিয়ে আসছেন, তিনি হচ্ছেন অধীর চৌধুরী। তাই আমি একটা কথাই বলে দিতে পারি যে পশ্চিমবঙ্গে এইবার এই যে টিএমসি কে যেভাবে বিজেপি বিপুল হারে হারালো, তাতে কিন্তু টিএমসির পরিস্থিতিও আগামী দিনে এই কংগ্রেস এবং বামফ্রন্ট এদের মতোই হবে। তাই তিনি কিন্তু এই জিনিসটা ভেবে একটু শিউরিয়ে উঠছেন। এই জিনিসটা ভেবে তিনি সহ্য করতে পারছেন না। আমি একটা জিনিস ভেবে উঠতে পারি না যে পাশে যে সমস্ত মানুষগুলো বসে থাকে, তাদের কি এই নাক আর লজ্জা কোনোটাই নেই? তারা কি ওই মমতা ব্যানার্জির সুরে এখনো সায় দিয়ে যাবে? যখন টিএমসির কর্মকর্তারা লিড দিচ্ছিল, তখন তারাই বলছিল যে হেরে যাওয়ার পর আপনারা যেন আবার অন্য সুর করবেন না। আজকে তো আপনারাই ঘুরিয়ে অন্য সুর দেখাচ্ছেন। আমার একটা কথা খুব ভালো লেগেছে, সোহম ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তো করিমপুরে তিনি প্রথমে কিন্তু কন্টিনিউ লিডে চলছেন। একটা এরিয়া রয়েছে আমাদের করিমপুর, আমার বাড়ি করিমপুরের আশেপাশেই, তো করিমপুর বিধানসভার কিছু বন্ধু বান্ধব আমাদেরকে কল করেছিল। আমি বললাম যে এইভাবে লিড চলছে, এটা কি আর ক্রস করা যাবে? সমরেন্দ্রনাথ ঘোষ তিনি কি ক্রস করতে পারবেন সোহমকে? তো তারা বলল, ভাই এখনো কাউন্টিং মেন জায়গাটাই বাকি আছে। বিজেপির যে গড় যে জায়গাটাই করিমপুর এলাকার, সেই জায়গাটা এখনো কাউন্টিং বাকি আছে, তাই টেনশন নয়। আসলেও তাই হলো। এমন ভাবে ওখান থেকে লাভ দিল, প্রায় 10,000-এর কাছাকাছি ভোটে তিনি কিন্তু বিজয়ী হলেন। তো এই এই যে একটা
কনফিডেন্স সাধারণ মানুষের, সেটা মমতা ব্যানার্জি হয়তো ঠিকঠাক ভাবে মেনে নিতে পারছেন না। তিনি ভাবছেন যে আমি সেই আগের মতোই আছি, আমি গদি থাকুক আর না থাকুক আমি রাজা, সেটাই ভাবছেন তিনি। দেখুন, আপনার রাজা বলা আর আপনার না বলাতে কোনো কিছু যায় আসে না, বরঞ্চ আপনি বর্তমান সরকার যারা আসতে চলেছে এবং আমাদের মোদী সরকারের হাত আরো লম্বা করে দিচ্ছেন আপনার এই ধরনের ব্যবহারের জন্য। আপনি যেভাবে সাধারণ মানুষকে ব্যবহার করছেন, সাধারণ মানুষকে ভড়কিয়ে দিচ্ছেন, সাধারণ মানুষের মধ্যে যে আগুন জ্বালিয়ে দিচ্ছেন, সেই আগুনের ফুলকে কিন্তু আপনার রাজনৈতিক পার্টিকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিতে যথেষ্ট। তাই একটু ভেবেচিন্তে কাজ করুন। আপনি যদিও বা টিকে থাকতেন, এই ধরনের বিহেভিয়ার থাকলে আপনি আর কোনোদিন টিকে থাকতে পারবেন না। পশ্চিমবঙ্গের রাজনীতি এটা বলে, যাকে একবার লাথি মারে তাকে কিন্তু আর ঘুরে দেখায় না। তাই হয়তো আপনার আগামী 30 বছরের মধ্যে আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুখ তুলে তাকানোর মতো পরিস্থিতি সাধারণ মানুষ, জনগণ আর রাখবে না। কি মনে হচ্ছে আপনাদের? মুখ্যমন্ত্রীর জন্য মমতা ব্যানার্জির, মুখ্যমন্ত্রী পদের জন্য মমতা ব্যানার্জির এই যে কাকুতো মিনতি, এত কেন ওনার গদির লোভ? কেন? 15 বছর তো রাজত্ব করলেন, এখন আপনি পারেননি, আপনাকে সরিয়েছে সাধারণ জনতা। আপনার উচিত হাসি মুখে সেই রেজাল্টটা মেনে নেওয়া। 2011 সালে কিন্তু সিপিএম এর যখন এইরকম পরিণতি হয়েছিল, তখন কিন্তু কাউকে বলতে হয়নি, খুব সুন্দরভাবে আপনি মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন। আর একবার সেই দিনটার কথা ভাবুন, যে হেরে গেলে কিভাবে মাথা নত করে স্বীকার করে নিতে হয় সাধারণ জনগণের রায়। তাই জনগণের রায়কে আপনি চ্যালেঞ্জ করছেন, আপনার পার্টির অস্তিত্ব টিকে থাকবে তো আগামী দিনে? কি মনে হচ্ছে? একবার সাধারণ মানুষের কাছে কোশ্চেন করে যাব, আপনাদের যদি মনে হয় যে টিএমসির এই পরিণতি হওয়ার কি কি কারণ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি আপনাদেরকে কয়েকটা কারণ আমি দেখিয়ে দিতে পারি, তার মধ্যে কয়েকটা পয়েন্ট ওয়াইজ আমি বলছি আপনাদেরকে। দেখুন, প্রথমত হচ্ছে দুর্নীতি। এই 15 বছরের তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে যেভাবে দুর্নীতি হয়েছে, বিগত 70-75 বছর ধরে কোনো দিন এই দুর্নীতি আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো সরকারি স্টাফ বলুন আর যেই বলুন না কেন, আজ পর্যন্ত দেখেনি। আমাদের এলাকায় যে সমস্ত বয়োজ্যেষ্ঠ যে সমস্ত মানুষগুলো রয়েছে, তারা বলছে যে এই ধরনের ইলেকশন আমরা আর কোনোদিন দেখিনি, এত শান্তিপূর্ণ, এত সুষ্ঠুভাবে ইলেকশন আমরা আগে কোনোদিন দেখিনি। তাই ইলেকশনে মানুষ কিন্তু মন খুলে তার নিজেদের যে চিহ্ন সেটা তারা প্রকাশ করেছে, আর সেই চিহ্নের আজকে জয় হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গে টিএমসি বা এই ধরাশায়ী পরিস্থিতি, তার আরো একটা রিজন, সেটা হচ্ছে তোলাবাজ। পশ্চিমবঙ্গে বর্তমানে এখনো পর্যন্ত বিভিন্ন রাস্তায় আপনারা যাবেন, প্রশাসন, পুলিশ প্রশাসন হাত পেতে দাঁড়িয়ে আছে ভিক্ষা করার মতো তোলাবাজি করার জন্য। সিন্ডিকেট চলছে পশ্চিমবঙ্গে। কোনো একটা প্রতিষ্ঠান খুলতে গেলে তার জন্য সরকারি পারমিশনের চাইতে বেশি রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছে তাদের পারমিশন নিতে হয়। পশ্চিমবঙ্গের মধ্যে তোলাবাজ, দুর্নীতি, সিন্ডিকেট, শিক্ষাকে দাবিয়ে রাখা, বেকারত্বের সমস্যা, এগুলো মেন পয়েন্ট। তাছাড়াও কি রয়েছে জানেন তো? ওই যে শিল্পকে আমাদের রাজ্য থেকে দূরে রাখা, শিল্পকে দূরে রাখা। আমরা সারা জীবন চাষাবাদ করে খাবো না, আমাদের ক্ষেতিবাড়ি করে সারা জীবন কেউ কোনোদিন চালাতে পারবে না। আমরা ক্ষেতিবাড়ি করব, আমরা মূর্খ হয়ে থাকবো, এটা পশ্চিমবঙ্গের এই যে সরকার, তৃণমূল সরকার, সেটা চেয়েছিল। আর যে কারণেই আজকের ডেটে তাদের এই রকম ধরাশায়ী হতে হয়েছে। তারা চেয়েছিল যে এদেরকে মূর্খ করে রাখবো, 1500 টাকা, 1000 টাকা ভাতা দিয়ে দেবো, আর সেই ভাতা পেয়ে এরা আমাকে ভোট দেবে। কিন্তু সেইখানে হিসু করে দিয়েছে সাধারণ জনগণ। মমতা ব্যানার্জি, আপনি হয়তো ভুলে গিয়েছেন, আপনি ভোটের আগে যে অ্যানাউন্সটা করলেন যুবসাথী, সেই যুবসাথী নিয়ে কেউ আপনাকে ভোট দেয়নি। আপনার এই যুবসাথী সম্পূর্ণভাবে ফ্লপ হয়েছে। আপনি এর 2021 সালে একটা টোপ দিয়েছিলেন। কি টোপ দিয়েছিলেন? 2021 সালে আপনি টোপ দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার। সেখানে কিন্তু মহিলারা, আমাদের যে মা বোনেরা রয়েছে, তাদের ভোট কিন্তু আপনি অনেকটা টেনে নিতে পেরেছিলেন নিজের দিকে। কিন্তু যুবসাথী, সাধারণ যুবক, এরা কিন্তু যে বেকারত্বের জ্বালা সেটা বোঝে। মহিলারা, মা বোনেরা হয়তো বোঝে না, কারণ তারা বাড়িতে বসে থাকে। কিন্তু সাধারণ যুবক এবং এই যে যারা
চাকরির যোগ্য অথচ বাড়িতে বসে রয়েছে, তারা কিন্তু বেকারত্বের জ্বালাটা বোঝে, তাই আপনার ওই 1500 টাকা নেওয়ার জন্য কেউ আপনাকে ভোট দেয়নি। আপনার দুর্নীতির ওপরে লাথি মেরেছে, দুর্নীতির ওপরে হিসু করেছে। আজকের ডেটে আপনি যেভাবে মেন্টালিটি ডিসঅর্ডার হয়ে গিয়েছেন, আমি কিন্তু বলবো কোনো সরকারি ডাক্তারের উচিত এসে ওনার বা কোনো সাইকিয়াট্রিস্টের এসে ওনাকে চেক আপ করা উচিত এবং মেন্টালি ডিসঅর্ডার বলে ওনাকে পাগলা গারদে নিয়ে যাওয়া উচিত। যাক বন্ধুরা, আপনাদের কি মতামত? মমতা ব্যানার্জি বলছেন যে আমি ভোটে হারিনি, আমি রিজাইন করব না। তাহলে আগামী সময়ে আমাদের যে রাজ্যপাল রয়েছেন, ওনার কি করণীয় আছে, কি করা যেতে পারে মমতা ব্যানার্জির সঙ্গে, যে আমাদের 9 তারিখে আমরা সরকার গঠন করতে পারবো? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমি যে পয়েন্টগুলো উল্লেখ করলাম সেগুলো ছাড়াও আরো অনেক পয়েন্ট রয়েছে। আপনাদের যদি মনে হয় কোন পয়েন্টগুলোর জন্য মমতা ব্যানার্জি আজকের এই ধরাশায়ী অবস্থা হলো, অবশ্যই সেটাও আপনি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে ছড়িয়ে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।